জাতীয় বেতন স্কেল 10টি গ্রেডে সাজালে আপনি ঠিক কিভাবে সাজাতে? আজকে চলুন দেখি যে 10টি গ্রেড সাজাতে হলে কর্মচারীদের সপক্ষে বা কর্মচারীদের একটু সুবিধা হয় সে হিসেবে আপনি কিভাবে সাজাতেন। তো চলুন আমরা একটু দেখে নিই। সরকারি কর্মচারীদের মধ্যে 11 থেকে 20 গ্রেড খুবই শোচনীয় অবস্থা পার করছে। প্রতি বছর মূল্যস্ফীতির হার গড়ে 10%, যেখানে সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি পায় 5%। ফলে প্রতি বছর 5% ঘাটতি থাকায় 8 বছরে বড় ধরনের নেগেটিভে চলে গেছে এই কর্মচারীদের জাতীয় বেতন ভাতা, যা আসলে বর্তমানে এখন 20টি গ্রেডে আছে, কিন্তু এটি যদি 10টি গ্রেডে আনা হয় তাহলে এরা হয়তো বা কিছুটা উপকৃত হবেন। তো নতুন পে স্কেল কেন? নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও বাড়ি ভাড়া মূল্যের সাথে বেতন ভাতা দিন দিন অসামঞ্জস্যপূর্ণ হয়ে উঠছে। বাজারের সাথে কোনোভাবে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন ভাতা দৌড়ে পেরে উঠছে না। তাছাড়া জীবনযাত্রার মান বৃদ্ধির সাথে সাথে মৌলিক চাহিদাগুলো পূরণে অক্ষম হয়ে পড়ছে কর্মচারীদের এই বেতন ভাতা। তবে পদোন্নতি বৈষম্য, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বহাল, গ্রেড ব্যবধান কমালে অবশ্যই কর্মচারীদের মৌলিক চাহিদাগুলো মেটাতে ঋণের বোঝা মাথায় নিতে হতো না। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের যে পরিমাণ বেতন পান তাতে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। প্রয়োজন মেটাতে তাদের ঋণের দ্বারস্থ হতে হচ্ছে। পে স্কেলের সংস্কারের জন্য 2017 সালে একটি কমিটি গঠন করা হলেও তা আলোর মুখ দেখেনি। জাতীয় বেতন স্কেল সংস্কার 10টি গ্রেডে আনয়ন করা হলে, গ্রেড ব্যবধানে সমতা আনয়ন করা হলে, মোট কথা কর্মচারীদের দাবিগুলো পূরণ করা হলে তাদের ব্যাংক বা এনজিওগুলোর দ্বারস্থ হয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে দুশ্চিন্তায় রাত পার করতে হতো না। তো এখন মহার্ঘ ভাতা নাকি পে স্কেল? আসলে মহার্ঘ ভাতার আলোচনা আসলেও সেটি খুবই ক্ষীণভাবে এসেছিল এবং সেটি পরবর্তীতে আলোচনা থেকে সরকার সরে এসেছে। যদিও 11 থেকে 20 গ্রেডের কর্মচারী যারা আছে তারা বর্তমান বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ মিনিমাম 50% মহার্ঘ ভাতা দাবি করে আসছিলেন। তো সেখানে সেটি হয়ে উঠছে না। সরকার সেখান থেকে সেটি অন্য কোনো মহলের চাপে হোক অথবা নিজেরা বিভিন্ন চিন্তা ভাবনা করে পিছিয়ে গেছে, সেটি আমরা দেখেছি। এখন প্রশাসন ক্যাডারের যে কর্মরত কর্মচারীদের, তাদের কিন্তু 11 থেকে 20 গ্রেডের যারা আছে তাদের সাথে আসলে ওইভাবে তুলনাই করা যায় না। সরকারি কর্মচারীদের জন্য যে 30 লক্ষ থেকে 50 লক্ষ টাকা গৃহ ঋণের ব্যবস্থা রয়েছে, সেটি কিন্তু আসলে উপরের লেভেলে যারা আছে বা সিনিয়র যারা আছে তারাই পাচ্ছে। নিচের লেভেলে যারা আছে তারা কিন্তু এই ধরনের ঋণও পাচ্ছে না। তো এই যে এই বিষয়গুলো আসলে অনতি বিলম্বে আসলে করা উচিত, খতিয়ে দেখা উচিত, এই ঋণ সুবিধা যেন সবাই পায়। অন্যদিকে চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর করা হয়েছে, কিন্তু চাকরিতে অবসরের বয়সসীমা সে আগের মতো 59 রয়ে গেছে। এটিও বৃদ্ধির জন্য অনেকে চাপ দিচ্ছে। তো আগে কেন দাবিগুলো ওঠেনি? অবশ্যই এই প্রশ্ন আসে। আগেও দাবিগুলো উঠেছে, বিগত সরকারের আমলেও বারবার এরা তাদের যে দাবি, সে 6 দফা 7 দফার দাবি সেটি পূরণ করে এসেছে, মানে পূরণ করার জন্য চাপ দিয়ে এসেছে, কিন্তু সেটি কিন্তু আসলে কোনো সরকার কোনোভাবেই আমলে নেয়নি, বা দেখা যাচ্ছে যে আশ্বাস দিলেও খুব একটা আমলে নেয়নি। তো আমরা দেখেছি যে যদিও এরা একটা স্পেশাল বেনিফিট নামে খুবই স্বল্প পরিসরে একটি বেনিফিট দিয়েছিলেন, পরবর্তীতে দেখা গেছে সেটি আসলে এখন আর বাজারে খুব একটা মানে ফলপ্রসূ হচ্ছে না। তো সরকারি কর্মচারীদের গ্রেড আসলে কীরকম হলে ভালো হয়? 10টি গ্রেড যদি করা হয়, এখানে আসলে প্রথম গ্রেডে করা যেতে পারে 1 এবং 2 নম্বর গ্রেড মার্চ করে বা 80,000 টাকা বেতন করা যেতে পারে। দ্বিতীয় গ্রেডে 3 নং এবং 4 নং গ্রেড মার্চ করে এটি আসলে 2 নম্বর গ্রেড করা যেতে পারে। তৃতীয় গ্রেড হচ্ছে এগুলো কর্মকর্তাদের জন্য 5ম এবং 6ষ্ঠ গ্রেড মার্চ করে 3য় গ্রেড করা যেতে পারে। চতুর্থ গ্রেড 7ম এবং 8ম গ্রেডে 2টি গ্রেড মার্চ করে 4র্থ গ্রেড করা যাবে। 5ম গ্রেড করার ক্ষেত্রে 9ম 10ম মার্চ করে 5ম গ্রেড করা যেতে পারে। 6ষ্ঠ গ্রেডের ক্ষেত্রে 11 থেকে 12 এই দুইটি মার্চ করে করা যেতে পারে 6ষ্ঠ গ্রেড, এবং 7ম গ্রেড অর্থাৎ 13-14 এই দুইটি মার্চ করে করা যেতে পারে। 8ম গ্রেডের ক্ষেত্রে 15 এবং 16 মার্চ করে করা যেতে পারে, এবং 9ম গ্রেডের ক্ষেত্রে 17 এবং 18 মার্চ করে যেতে। এটি মানে মোট কথা গ্রেড সংখ্যা কমিয়ে 19-20 গ্রেড মার্চ করে
10ম গ্রেড করা যেতে পারে। এইভাবেও যদি সরকার করে তাহলেও কিন্তু গ্রেড সংখ্যা কমে আসবে। বাড়ি ভাড়া ফিক্সড নাকি শতাংশ হারে হলো হয়, বাড়ি ভাড়া আসলে এটি গ্রেড ভিত্তিক না করে এটি উপজেলা, জেলা এবং বিভাগীয় শহর ভেদে 4টি ক্যাটাগরিতে করা উচিত, যেখানে প্রতি বছর মূল্যস্ফীতি সমন্বয় করার ব্যবস্থা থাকবে। এছাড়া চিকিৎসা ভাতা মিনিমাম 3,000 টাকা করা যেতে পারে, কারণ বর্তমানে যে চিকিৎসার যে ব্যয় সেটি আসলে 3,000 টাকার নিচে করলে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। শিক্ষা ভাতা 500 টাকা, শিক্ষা ভাতা আসলে কোনোভাবেই সম্ভব না, 2,000 বা 3,000 করা যেতে পারে, এটি বৃদ্ধি করা যেতে পারে। যাতায়াত ভাতা মাত্র 300 টাকা করা আছে, এটি অবশ্যই 2,000 টাকা করা উচিত। টিফিন ভাতা মাত্র 200 টাকা, এটি মিনিমাম 3,000 টাকা করা উচিত। কারণ কোনো জায়গায় দেখছি আমরা লাঞ্চ ভাতা 400 টাকা করছে কোনো ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে, সেখানে সরকারি কর্মচারীদের মাসিক 200 টাকা, এইটা আসলে খুবই মেনে নেওয়া কঠিন। এটি মিনিমাম 3,000 টাকা করা উচিত। এখন 1973 সালের যে পে স্কেল ছিল সেটি কি আসলে খুব বেস্ট ছিল না? সেটি বেস্ট ছিল না, যদিও সেটি 10 গ্রেডের ছিল এবং শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আসলে বেতনের যে পার্থক্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন পার্থক্য এটি 1:5 হলে ভালো হয় এবং সেটি আন্তর্জাতিক মান মেনে মিনিমাম যে ক্রাইটেরিয়া সেগুলো পূরণ করে আসলে বাজার ভিত্তিক করা উচিত। এবং ব্লক পোস্টধারী যারা আছে তাদের পদোন্নতি অথবা প্রতি 5 বছর পর পর যদি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হয়। অন্যদিকে আউটসোর্সিং পদ রাজস্ব খাতের জন্য বর্তমানেও কিন্তু আন্দোলন চলছে। তো এটি রাখা হলে যারা এই আউটসোর্সিং এর কাজ করছে তাদের কিন্তু আসলে বেতনও কম এবং তাদের কোনো ভবিষ্যৎও নেই। সরকারকে এটিও ভেবে দেখা উচিত। এবং এই যে সরকারের কাছে আরও প্রস্তাব আছে যে আমাদের যে মূল বেতনে সেটি 90% অনুসারে আসলে গ্র্যাচুইটি দেওয়া হয়, সেটি উচিত হচ্ছে 100% করে সেটি গ্র্যাচুইটি এবং পেনশন নির্ধারণ করা উচিত। আর এখানে 230 টাকা দেওয়া হচ্ছে 1 টাকার বিপরীতে, মিনিমাম 400 থেকে 500 টাকা করা উচিত বর্তমানের যে বাজার পরিস্থিতি সেটির উপরে। কারণ আপনারা জানেন 2015 সালে যে একজন নিরাপত্তা প্রহরী বা একজন অফিস সহায়ক যারা পেনশনে গেছেন তারা 20 থেকে 22 লক্ষ টাকা পাচ্ছে, আর এখন 2025 সালে এসেও যদি 22 লক্ষ টাকা পায় তাহলে কি সেটি ঠিক হলো? অর্থাৎ ওই সময়ের 22 লক্ষ টাকা আর এখনকার 22 লক্ষ টাকা কি এক বিষয়? তো তারপরে আপনাদের মতামত ভিন্ন হলে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ধন্যবাদ।